স্বাগত সিটিভিএনে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। আপনারা প্রত্যেকেই জানেন যে এই সময়টিতে আমরা এডুকেশন নিয়ে আলোচনা করি, অর্থাৎ প্রত্যেকটি ক্লাসে এক একটি সাবজেক্টকে ধরে এক একটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করি। সেখানে আপনাদের যদি কোনো রকম বা আপনাদের যারা সন্তানরা রয়েছে তাদের যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে সেই বিষয়টি নিয়ে তার কিন্তু বিস্তারিতভাবে জানানোর জন্য স্যার বা ম্যাডাম আমাদের সঙ্গে উপস্থিত থাকে। আর ঠিক সেরকমই আজকেও তাই নিয়ে উপস্থিত হয়েছে। তবে আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12 নিয়ে, এবং সেই দ্বাদশ শ্রেণীর ইতিহাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং ইতিহাসের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, তা হলো ইতিহাসের উত্তরাধিকার প্রথম অধ্যায়, যেখানে প্রথম পর্ব আমাদের যে আগের এপিসোড হয়েছিল সেখানে পড়ানো হয়েছিল, তাই দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই বিষয়ে আলোচনা করতে এবং আপনাদের বা আপনাদের সন্তান যারা রয়েছে প্রত্যেকেই প্রশ্নের উত্তর দিতে ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্যার বিপ্লব নাহা বিশ্বাস, মিত্র ইনস্টিটিউট, মেইন। স্যার, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। একেবারেই যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করব তেমনটাই, তা হলো দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ভীষণ শক্ত একটি পরীক্ষা, আমাদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক। তো সেই দিকে তাকিয়ে আমরা যখন ইতিহাসের জন্য প্রস্তুতি নেব তখন আমাদের একটু কোশ্চেন প্যাটার্নটা কীরকম আসে তা জানাটা খুব প্রয়োজন। সে বিষয়টা যদি আপনি একটু জানান। হ্যাঁ, দ্বাদশ শ্রেণীর ইতিহাসে তোমরা প্রত্যেকটা বিষয়েই তোমাদের স্কুলে একটা প্রজেক্ট ওয়ার্ক করছো। একাদশ শ্রেণীতেও করেছো, দ্বাদশ শ্রেণীতেও তোমরা করবে স্কুল খুললে। সেই প্রজেক্ট ওয়ার্কের জন্য 20 নম্বর ধার্য থাকে। এটা স্কুলের মাস্টারমশাইরাই দিয়ে থাকেন, কিন্তু এই নম্বরটা ফাইনালে চলে যায়। হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এই 20 নম্বরটা চলে যায়। 80 নম্বরের পরীক্ষা তোমরা দেবে পরীক্ষার হলে গিয়ে, যেখানে ইতিহাসে 40 নম্বর থাকবে এসে টাইপ কোশ্চেন। 40 নম্বরের মধ্যে 5টা লিখতে হবে 8 নম্বর করে। এছাড়া বাকি 40 নম্বর সেগুলো হচ্ছে অবজেক্টিভ টাইপ। এর মধ্যে আবার মাল্টিপল চয়েস থাকবে 24 নম্বর, আর 1 নম্বরের প্রশ্ন থাকবে 16 নম্বরের। এইভাবে 100 নম্বরকে ভাগ করা হয়েছে। আচ্ছা, তাহলে এইভাবেই জানতে পারলে কীভাবে ভাগ করা হয়েছে। তো এইভাবে একের পর এক পড়াশোনা শুরু করো। তবে আমি অন্তত একদিন স্যারের সঙ্গে বসে বা স্যার ম্যাডামদের সঙ্গে বসে এটুকু অনুভব করেছি, শুধুমাত্র তাই নয়, ছোটোবেলা থেকেও আমাদের স্যার ম্যাডামরা বারবার করে যে কথাটি বলতেন যে বইটি বা চ্যাপ্টারটি খুঁটিয়ে পড়ুন, তাহলে যে শর্ট কোশ্চেনগুলো আসবে বা যদি কোনো ভেতরের প্রশ্ন আসে তাহলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন যে প্রশ্নটি কোথা থেকে এসছে বা তার সঠিক উত্তর কী হতে পারে। আমি একেবারেই তাহলে প্রথমের প্রশ্নে আজকে চলে যাব। আজকের প্রথমের প্রশ্নে আমরা রয়েছে অতীতের উত্তরাধিকার ধারায় ভারতীয় ঔপনিবেশিক ইতিহাস চর্চা কিভাবে গড়ে উঠেছিল, এই নিয়ে আজকে আমরা প্রথম আলোচনা করব। স্যার, হ্যাঁ, আমরা প্রথম অধ্যায় আগের দিন শুরু করেছিলাম। আজকেও আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশে শুরু করতে চলেছি। এই দ্বিতীয় অংশে ইতিহাসের উত্তরাধিকার, এইটা হচ্ছে প্রথম অধ্যায়ের মূল বিষয়। তো এই পর্যায়ে এসে প্রথমেই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে ঔপনিবেশিক ইতিহাস চর্চা, ভারতবর্ষে ঔপনিবেশিক ইতিহাস চর্চার কাঠামোটা কি, তার প্রকৃতি কি। এখন ঔপনিবেশিক কথাটা এসছে উপনিবেশ থেকে। ইংরেজরা ভারতবর্ষে উপনিবেশ তৈরি করেছিল। ভারতবর্ষে ব্যবসা করবার জন্য ইংরেজরা এসেছিল, কিন্তু ধীরে ধীরে ভারতের মাটিকে তারা দখল করেছিল এবং ভারতবর্ষে তারা তাদের শাসন ব্যবস্থাকে কায়েম করেছিল। ফলে তাদের স্বার্থে, তাদের ব্যবসায়িক স্বার্থে, তাদের ঔপনিবেশিক স্বার্থে তারা ভারতবর্ষের জল, মাটি, জনগোষ্ঠী এ সম্পর্কিত চর্চা শুরু করেছিল। এই চর্চার মধ্য থেকে ইতিহাসের চর্চা এসে পড়েছিল। তাই তারা যখন ইতিহাসের চর্চা করেছিল তাদের একটা বিশেষ মানসিকতা কাজ করেছিল, যেটাকে আমরা বলছি ঔপনিবেশিক মানসিকতা। এই ঔপনিবেশিক মানসিকতা কি? ইংরেজরা আমাদের দেশে বিজয়ীর ভূমিকা পালন করেছিল, আমরা ছিলাম বিজিত। ইংরেজরা ছিলেন শাসক, আমরা ছিলাম শাসিত। কাজে শাসকের মানসিকতা, বিজয়ীর মানসিকতা ইতিহাস চর্চার ক্ষেত্রে তারা কাজে লাগিয়েছিল। ইংরেজরা মনে করত যে তারা একটা উন্নত জাতি আর ভারতীয়রা নিকৃষ্ট জাতি। ইংরেজরা মনে করত ভারতের
সভ্যতা অনেক নিকৃষ্ট মানের, কিন্তু ইংরেজদের সভ্যতা অনেক উন্নত মানের। তারা ইংল্যান্ড থেকে অনেক উঁচু দরের একটা সভ্যতা, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, চিন্তাভাবনা নিয়ে ভারতবর্ষে এসেছে শাসন করতে। এটা ভারতীয়দের কাছে একটা সৌভাগ্য যে তারা ইংরেজদের উন্নত শাসন ব্যবস্থার অধীনে বসবাস করছে। ভারতীয়রা কালক্রমে ইংরেজদের কাছ থেকে এই উন্নত সভ্যতা, শিক্ষা গ্রহণ করবে এবং নিজেদেরকে যোগ্য করে তুলবে। অর্থাৎ এখানে ইংল্যান্ডের একজন কবি যেমন বলেছেন, রুডিয়ার্ড কিপলিং, তিনি বলছেন হোয়াইট ম্যানস বার্ডেন, তার মানে হচ্ছে শ্বেতাঙ্গদের একটা দায়িত্ব। তিনি বলছেন শ্বেতাঙ্গরা এই সুমহান দায়িত্ব পালন করছে তার উপনিবেশগুলোতে। তারা তাদের উন্নত সভ্যতা নিয়ে এই উপনিবেশে ছড়িয়ে দিচ্ছে, তাদেরকে সভ্য করছে, শিক্ষিত করছে। ভারত সম্পর্কে তাদের ধারণা ছিল ভারতীয়রা একটা অসভ্য বর্বর জাতি, তারা পিছিয়ে থাকা জাতি, সুতরাং তাদেরকে উন্নত করা হচ্ছে ইংরেজদের একটা মহান দায়িত্ব। আর এই মানসিকতা তাদের কেন করেছিল? কারণ তারা ভারতবর্ষে শুধুমাত্র ব্যবসা, উপনিবেশ তৈরি করে তারা ভারতবর্ষের সম্পদ লুট করেছিল, কিন্তু এইটা করবার জন্য ভারতে উপনিবেশের শাসনকে একটা নৈতিক ভিত্তি দিতে চেয়েছিল। ভারতবর্ষে ইংরেজদের শাসন যে কতটা প্রয়োজনীয়, নীতিগতভাবে কতটা সঠিক, এইটা তারা প্রমাণ করতে চেয়েছিল। আর এইটা ছিল তাদের একটা ঔপনিবেশিক তত্ত্ব। এখন এই ঔপনিবেশিক মানসিকতা বা তত্ত্ব প্রয়োগ করে তারা যে ইতিহাসকে রচনা করেছিল, সেই ইতিহাসের কাঠামোটা কীরকম ছিল? যেমন আলেকজান্ডার ডাউ 1770 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাস তৈরি করেন। সেখানে তিনি বলছেন যে ভারতবর্ষে চিরকাল একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত ছিল। ভারতীয়রা কোনোদিন আইনের শাসন কাকে বলে এরা জানে না, ভারতীয়দের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয়। এটা আলেকজান্ডার ডাউ তার ইতিহাসে বলছেন। জেমস মিল 3 খণ্ডের ভারতের ইতিহাস লিখেছেন। সেখানে তিনি বলছেন যে ভারতীয়রা অসভ্য এবং বর্বর জাতি। আর পাশাপাশি এই ঔপনিবেশিক কাঠামোর মধ্যেই কিন্তু ইংরেজ প্রশাসকদের মধ্যে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী দুটো ধারা ছিল। কি ধরনের শিক্ষা ভারতবর্ষে প্রবর্তিত হবে এই নিয়ে প্রাচ্যবাদীরা মনে করতেন যে ভারতীয়রা ভারতীয় ভাষা শিক্ষা নেবে, ভারতীয়রা ভারতীয় দর্শন, বিজ্ঞান, এই শিক্ষা তারা গ্রহণ করবে এবং ভারতের আইন আদালতগুলো ভারতীয় আইন অনুযায়ী হবে। যে সমস্ত ব্রিটিশ প্রশাসকরা ভারতবর্ষে আসবেন প্রশাসনের জন্য, তারাও ভারতীয় ভাষা এবং ভারতীয় সংস্কৃতিকে শিক্ষা গ্রহণ করবে। অন্যদিকে পাশ্চাত্যবাদীরা মনে করতেন যে ভারতীয়রা এবং ব্রিটিশ প্রশাসকরা ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে এবং ইংল্যান্ডের আইন ভারতবর্ষে প্রবর্তিত হবে। তো প্রথম দিকে প্রাচ্যবাদীরা, যাদের মধ্যে ওয়ারেন হেস্টিংস ছিলেন, তিনি তার আমলে 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্যার উইলিয়াম জোন্স, তিনিও একজন প্রাচ্যবাদী, তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। এই এশিয়াটিক সোসাইটির উদ্দেশ্য ছিল ভারতীয় ভাষার চর্চা, ভারতীয় সংস্কৃতির চর্চা, ভারতীয় ইতিহাসের চর্চা। 1800 খ্রিস্টাব্দে ওয়েলেসলির আমলে তৈরি হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজে ভারতীয় ভাষার চর্চা হয়েছিল, ইতিহাসের চর্চা হয়েছিল এবং এখানে ভারতীয় অধ্যাপক যারা ছিলেন, রামরাম বসু, তিনি লিখেছিলেন প্রতাপাদিত্য চরিত্র, লিখেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তিনি লিখেছিলেন রাজাবলি। এই বইগুলো, এই ইতিহাসের বইগুলো কিন্তু এখানে পড়ানো হতো এবং যে সমস্ত ব্রিটিশ প্রশাসকরা ভারতবর্ষে আসতেন তারাও কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ থেকে পড়াশুনো করেছেন। কিন্তু কিছুদিনের মধ্যেই পাশ্চাত্যবাদীরা প্রাচ্যবাদীদেরকে সরিয়ে দিল এবং পাশ্চাত্যবাদীদের নীতি অনুযায়ী ইংল্যান্ডে হেইলেবেরি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ প্রশাসকরা তখন আর ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষা নিত না, তারা হেইলেবেরি কলেজে পড়াশুনো করত এবং জেমস মিলের ওই যে ভারত বিদ্বেষী ইতিহাস, সেইটাই তারা পড়ে আসতো, যেখানে বলা হয়েছিল ভারতীয়রা অসভ্য বর্বর জাতি। ওই রকম একটা ঔপনিবেশিক মানসিকতা সম্পন্ন ইতিহাস পাঠ করে তারা ভারতবর্ষ শাসন করতে এসেছিল। এছাড়া
ওই ঔপনিবেশিক কাঠামোর মধ্যেই শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারিরা, যাদের উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্ম প্রচার করা, সেই উদ্দেশ্যে তারা ভারত বিষয়ে চর্চা করেছিল, ভারতের ভাষার চর্চা করেছিল, ইতিহাসেরও চর্চা করেছিল। শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনারিতে যিনি ছিলেন উইলিয়াম কেরি, তিনি চরিতাবলী বলে একটি বই লিখেছিলেন, সেটা ইতিহাসের গ্রন্থ। আর এছাড়া আরেকটি বিপজ্জনক বিষয় ছিল, বিপজ্জনক একটি ধারা তৈরি হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে হিন্দু মুসলমান দুটো পৃথক সম্প্রদায়। আলেকজান্ডার ডাও বলছেন যে মুসলিমরা ভারতবর্ষ আক্রমণ করেছিল তরবারির সাহায্যে এবং ভারতীয়দেরকে তাদের দেহ, তাদের আত্মাকে বন্দি করে রেখেছিল, তারা অত্যাচার করত এবং দুটো সংস্কৃতি, দুটো ধর্ম সম্পূর্ণ বিরুদ্ধ সংস্কৃতি, এইটা তারা কিন্তু তাদের ইতিহাস গ্রন্থে লিখে গেছেন। বিশপ হেবার তিনি লিখছেন যে ভারতবর্ষ ইংরেজদের দ্বারা অধিকৃত হওয়ার আগে থেকেই ইসলামের দ্বারা ভারতবর্ষ অধিকৃত হয়েছিল। এই যে পরস্পর বিরোধী দুটো সংস্কৃতিকে দাঁড় করিয়ে দিল ইংরেজরা তাদের ইতিহাস গ্রন্থের মধ্য দিয়ে, পরবর্তীকালে আমরা যখন স্যার সৈয়দ আহমেদ খাঁর দ্বিজাতি তত্ত্বকে দেখেছি, আমরা কিন্তু জানি যে দ্বিজাতি তত্ত্বের এই বীজ উক্ত হয়েছিল এই ঔপনিবেশিক ঐতিহাসিকদের রচনায়। তো প্রথম দিকে যারা ইতিহাস রচনা করেছেন ভারতবর্ষ ইতিহাস সম্পর্কে, ইংরেজ প্রশাসকরা ইতিহাস লিখতেন। তাদের মধ্যে কয়েকজনের নাম যেমন বলা যেতে পারে মার্ক উইলকিস, তিনি লিখছেন হিস্টোরিক্যাল স্কেচেস অব দ্য সাউথ ইন্ডিয়া। জেমস গ্রান্ট ডাফ তিনি লিখছেন হিস্ট্রি অব দ্য মারাঠাস। জেমস টড লিখছেন অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান। উইলিয়াম হান্টার লিখছেন অ্যানালস অফ রুরাল বেঙ্গল। পরবর্তীকালে ব্রিটিশ ঐতিহাসিকরা ভারত চর্চা করেছিলেন, তাদের মধ্যে প্রথমেই নাম করতে হয় ভিনসেন্ট স্মিথ, তিনি লিখেছেন আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, তিনি লিখেছেন অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া। ডডওয়েল লিখছেন কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া। P.E. রবার্টস লিখছেন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া টু দ্য এন্ড অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিথ লিখছেন কনস্টিটিউশনাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। তো এই যে ইতিহাসগুলো ঐতিহাসিকরা লিখেছেন, এই যে কেমব্রিজ ঐতিহাসিকরা যেটা প্রমাণ করতে চেয়েছেন, তাদের ইতিহাসের মধ্য দিয়ে তারা বলেছেন যে ইংরেজরা ভারতীয়দের রাজনীতি বিষয়ে শিক্ষা দিয়েছে। ভারতীয়দের রাজনৈতিক কোনো জ্ঞান ছিল না, তারা সাংবিধানিক অধিকার সম্পর্কে মোটেই সচেতন ছিল না। ইংরেজরা একটার পর একটা শাসন সংস্কার জারি করেছে, আর ভারতীয়রা তাদের জাতীয়তাবাদের স্তর একটার পর একটা উন্নীত হয়েছে। 1861 সালে, 1892 সালে, 1909 সালে, 1919 সালে, 1935 সালে যখনই তারা শাসন সংস্কার করেছে, সংবিধান সম্পর্কে ভারতীয়দের চেতনা বৃদ্ধি পেয়েছে এবং ভারতীয়দের জাতীয়তাবাদ একটার পর একটা স্তরে উন্নীত হয়েছে। আর এইটা হচ্ছে ব্রিটিশের অবদান। তো এই ঔপনিবেশিক মানসিকতা কিন্তু ব্রিটিশের ছিল তাদের ইতিহাস চর্চার ক্ষেত্রে। তবুও ঔপনিবেশিক ইতিহাসের ক্ষেত্রে শেষ কথাটা বলতেই হবে যে ভারত বিষয়ক ইতিহাস চর্চা কিন্তু ইংরেজরা আধুনিক যুগে ভারতবর্ষে তারাই করেছিল এবং তাদের ইতিহাস গ্রন্থ আমরা মোটেই বর্জন করতে পারি না, কারণ সেখান থেকে আমরা অনেক কিছু ঔপনিবেশিক মানসিকতাকে বাদ দিয়ে আমরা ইতিহাসের অনেক তথ্য এবং ইতিহাস লেখার অনেক পদ্ধতি আমরা কিন্তু পেয়েছি, আমরা উপকৃতও হয়েছি। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে যাব কি স্যার? হ্যাঁ, আচ্ছা, পরবর্তী প্রশ্নে তাহলে আমরা যাব। আমরা কিছু প্রশ্ন সেট করেছি, যেমন প্রত্যেকদিন করি, সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। তবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের দেখো এখানে নাম্বার রয়েছে, তাই সেখানে তোমরা সরাসরি ফোন করতে পারো এবং স্যারের সঙ্গে কিন্তু সরাসরি তোমরা কথা বলতে পারো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেশীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? দেশীয় ইতিহাস চর্চা ঔপনিবেশিক ইতিহাস চর্চার একদম বিপরীত ধর্মী। যেখানে ঔপনিবেশিক ইতিহাস চর্চায় ব্রিটিশের শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছিল এবং ভারতবর্ষের সভ্যতাকে, ভারতের সংস্কৃতিকে অবনমিত করে দেখা হয়েছিল, সেখানে ভারতীয়রা যখন নাকি তাদের জাতীয়তাবাদের উন্মেষ ঘটল, তখন ভারতবর্ষ সম্পর্কে তারা সচেতন হলো। ভারতের ইতিহাস, ভারতের সভ্যতা, ভারতের সংস্কৃতি সম্পর্কে তাদের গর্ববোধ হলো। তারা অতীতের দিকে ফিরে চাইলেন, তারা ভারতবর্ষের সুমহান ঐতিহ্যের দিকে ফিরে চাইলেন। বেদ, উপনিষদ, পরবর্তীকালে গীতার তত্ত্ব,
ঐতিহাসিক যুগে ভারতবর্ষের বিজ্ঞানের চর্চা, বিজ্ঞানের উন্নতি, এই সব কিছুকে তারা তুলে ধরতে চাইলেন। ভারত তার নিজের গর্বে গরিমা লব্ধ একটি দেশ, ভারতের সংস্কৃতি সুমহান সংস্কৃতি, এই ধারণার বশবর্তী হয়ে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ ঐতিহাসিকরা বা লেখকরা তারা ইতিহাসের চর্চা করেছিলেন। এইটাই হচ্ছে স্বদেশী ইতিহাস চর্চা বা ভারতীয় ইতিহাস চর্চা। এবং এই ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ধর্মীয় ভাব তৈরি হয়ে যাচ্ছে। কেননা যখনই ভারতীয়রা ভারতবর্ষের সুমহান ঐতিহ্যের দিকে যাচ্ছে, হিন্দু সংস্কৃতির দিকে ফিরে চাইছে, যদিও এই হিন্দু সংস্কৃতি অনেক সুমহান সংস্কৃতি, কিন্তু ভারতের জাতীয়তাবাদের মধ্যে এই হিন্দুত্ববাদ প্রবেশ করছে, একটা হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের উত্থান ঘটছে। যদিও এই হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের প্রেরণায় বহু বিপ্লবী প্রাণ দিয়েছেন, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আবার পাশাপাশি একটা ইসলামী চেতনাও কিন্তু উদ্ভব হয়েছে। এই ইসলামী চেতনার মূল উৎস ভারতবর্ষ নয়, পশ্চিম এশিয়া থেকে এসেছিল। উদাহরণস্বরূপ বলতে পারি ওয়াহাবি আন্দোলন, যেটা আরব দেশে একটা সংস্কার আন্দোলন ছিল, সম্পূর্ণ ধর্মীয় সংস্কার আন্দোলন ছিল, যেটা ভারতবর্ষে প্রবাহিত হয়ে এসেছে। এবং এই আন্দোলনের মূল কথা ছিল কি, ওয়াহাবিরা মনে করতেন যে ভারতবর্ষ বর্তমানে একটা বিধর্মীর দেশ। আগে এটা ছিল ধর্মের দেশ, ইসলামের দেশ, দারুল ইসলাম, কিন্তু বর্তমানে এই দেশ ইংরেজরা আসার ফলে হয়েছে দারুল হার্ব। সুতরাং এই দেশে ইসলাম ধর্মকে ঠিক মতো পালন করা যাচ্ছে না, তাই এই শত্রুদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, একটা ভালো একটা ঠিক আদর্শ ইসলামের দেশে পরিণত করতে হবে, এটা ছিল তাদের আদর্শ। এবং এই জন্য ওয়াহাবিরা কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছে। সুতরাং ব্রিটিশ বিরোধিতা হিন্দু জাতীয়তাবাদের মধ্য থেকেও যেমন উঠে এসেছে, ইসলাম ধর্মের চেতনার মধ্য থেকেও উঠে এসেছে, কিন্তু এই দুটোই ধর্মীয় জাতীয়তাবাদ। এটা কিন্তু ধর্মভিত্তিক আত্মগৌরবের জায়গা করে দিচ্ছে, কিন্তু তার মাঝখান থেকে ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ তৈরি হয়েছিল, যারা প্রমাণ করেছিল তাদের ইতিহাস গ্রন্থের মধ্য দিয়ে যে কিভাবে ইংরেজরা ভারতের সম্পদ লুট করছে, কিভাবে ইংরেজরা ভারতবাসীকে শোষিত করছে, কিভাবে ভারতবাসী দিনের পর দিন শুধুমাত্র ইংরেজদের অর্থনৈতিক নীতির জন্য দুর্ভিক্ষের কবলে গিয়ে পড়ছে, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। ভারতবর্ষে ইংরেজরা যে সমস্ত প্রগতিবাদী কাজকর্ম করছে, রেলপথ চালু করছে, টেলিগ্রাফ করছে, রাস্তাঘাট তৈরি করছে, সেগুলো আসলে ঔপনিবেশিক স্বার্থে। এটা কিন্তু ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদীরা তাদের অর্থনৈতিক বিশ্লেষণের মধ্য দিয়ে তুলে ধরেছিলেন। প্রথমেই আমি উল্লেখ করব কংগ্রেসের প্রথম সারির নেতা দাদাভাই নৌরোজি। তিনি লিখেছিলেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। সেখানে তিনি ড্রেইন অফ ওয়েলথ এই তত্ত্ব দিয়েছিলেন, বলেছিলেন ভারতবর্ষ থেকে সম্পদের বহির্গমন হয়ে যাচ্ছে। তা ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখেছিলেন দুটো খণ্ডে রমেশচন্দ্র দত্ত, তিনিও কংগ্রেসের আরেকজন সদস্য ছিলেন। এই ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়াতে তিনি দেখিয়েছেন যে ব্রিটিশের কৃষি নীতি ভারতবর্ষের কৃষি ব্যবস্থাকে কিভাবে রূপান্তরিত, পরিবর্তিত, ধ্বংস করে দিয়েছিল। পরবর্তীকালে আরও অনেক ঐতিহাসিক ব্রিটিশ আমলের অর্থনীতি নিয়ে ব্যাখ্যা করেছেন, যেমন অমলেশ ত্রিপাঠী, তিনি ট্রেড অ্যান্ড ফিন্যান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি লিখেছেন। নরেন্দ্র কৃষ্ণ সিনহা লিখেছেন দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, 3টে খণ্ডে লিখেছেন। বি মিশ্র লিখেছেন দ্য ইন্ডিয়ান মিডল ক্লাস লিখেছেন। সিরাজুল ইসলাম লিখেছেন দ্য হিস্ট্রি অফ পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল। তো এই সমস্ত গ্রন্থগুলো স্বদেশী ইতিহাস, এগুলো হচ্ছে দেশীয় ইতিহাস চর্চা, ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চা। তাই দেশীয় ইতিহাস চর্চা ঔপনিবেশিক মানসিকতা বিযুক্ত একটি ইতিহাস চর্চা, যদিও এর মধ্যে ধর্মীয় ইতিহাস চর্চাও যেমন আছে, ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চাও আছে। এই চর্চার মধ্য দিয়ে উপনিবেশের প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে আবারও চলে যাই আমরা। এটা ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে দুভাগে, সেটা হলো পেশাদারি ইতিহাস কাকে বলে, আর অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি। প্রথমটা আমরা যাব, পেশাদারি ইতিহাস কাকে বলে। পেশাদারি ইতিহাস, পেশাদারি শব্দের ইংরেজি অর্থতে প্রফেশনাল।
এই প্রফেশনাল শব্দটা কোনো বৃত্তি নয়, উপার্জনের বিষয় নয়, এটা একটা শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি। ইতিহাস তো অতীতের বর্ণনা করে, কিন্তু অতীতের সমস্ত কাহিনী ইতিহাসের অঙ্গীভূত হতে পারে না। যে সমস্ত বিষয়গুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেগুলোই ইতিহাসের স্থান পায়। তাহলে কোন বিষয়গুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ? যে বিষয়গুলো মানব সভ্যতার ধারাবাহিকতা বা মানব সভ্যতার বিবর্তন বুঝতে সাহায্য করে সেগুলোই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। আর এই মানব সভ্যতার যে বিভিন্ন ক্ষেত্র, যেমন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি, এই সমস্ত বিষয়ের তথ্য ঐতিহাসিকরা সংগ্রহ করেন এবং এই তথ্যগুলো দিয়ে তিনি সুসংবদ্ধ পদ্ধতিতে ইতিহাস রচনা করেন। সুসংবদ্ধ পদ্ধতি বলতে আমরা কি বুঝি? একটা শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি, যে পদ্ধতির মধ্য দিয়ে ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করেন, তথ্যগুলোকে যুক্তির নিরিখে সত্যতা যাচাই করেন এবং এই তথ্যগুলোর মধ্য থেকে তিনি একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করেন। এই তথ্যগুলো, দ্য ফ্যাক্টস বলা হয়, দ্য ফ্যাক্টস বিং রিয়েল অ্যান্ড ফুল। রিয়েল অর্থাৎ সত্য, বাস্তবোচিত তথ্য, এবং এটা হচ্ছে ফুল অর্থাৎ সম্পূর্ণ। কোনো আংশিক তথ্যের দ্বারা ঐতিহাসিক ইতিহাস রচনা করেন না। তথ্যের সম্পূর্ণতা এবং সত্যতা থাকতে হবে, তবেই তা দিয়ে ইতিহাস তৈরি হবে। এই পদ্ধতি, এই সুশৃঙ্খল পদ্ধতির মধ্য দিয়ে যখন ঐতিহাসিক যান, তখন সেটাকেই বলা হয় একটা পেশাদারি ইতিহাস, যাকে বলা হয় পেশাদারিত্ব। ইতিহাসের পেশাদারিত্ব, সমস্ত ক্ষেত্রে এই পেশাদারিত্ব আছে। যেমন খেলার ক্ষেত্রেও পেশাদারিত্ব আছে, জীবনের সমস্ত ক্ষেত্রেই এই পেশাদারি মনোভাব রাখতে হয়। ইতিহাসের ক্ষেত্রেও এই পেশাদারি মনোভাবটা আছে। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন রয়েছে, যে অর্থাৎ একই প্রশ্ন দুটি ভাগ রয়েছে, যে দ্বিতীয় ভাগটি হলো অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? অপেশাদারি ইতিহাস বুঝতে আমি খুব সহজেই একটা শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যামেচার। বিভিন্ন ক্ষেত্রে যেমন অ্যামেচার থাকে, অ্যামেচার ফটোগ্রাফি হতে পারে, অ্যামেচার প্লেয়ার হতে পারে, তেমনি অ্যামেচার হিস্টোরিয়ান বা ইতিহাস লেখক। এখন পেশাদার এবং অপেশাদার ইতিহাসের মধ্যে পার্থক্য, পেশাদার ইতিহাসে হবে তথ্য সমৃদ্ধ এবং তথ্যের উৎস সন্ধানে যেতে হবে। উৎস সন্ধান করতে গিয়ে যদি কোনো তথ্যকে সঠিক বলে মনে না হয়, যুক্তিসম্মত বলে মনে না হয়, তাহলে সেই তথ্যকে বাদ দিতে হবে। অর্থাৎ উৎস দিয়ে তথ্যকে, তার তথ্যের সত্যতা যাচাই করতে হবে। তাই এই তথ্যকে বলা হয় বৈধ বা লেজিটিমেট। আর অপেশাদার ইতিহাসের ক্ষেত্রে তথ্য থাকে, কিন্তু তথ্যের উৎস সন্ধানে ঐতিহাসিক বা ইতিহাসের লেখক ব্যস্ত থাকতে পারেন না। কারণ এই উৎস সন্ধান একটা দীর্ঘ সময় সাপেক্ষ অধ্যাবসায়, প্রচুর পরিশ্রমের বিষয়। এই পরিশ্রম, এই শৃঙ্খলার মধ্য দিয়ে অ্যামেচার ঐতিহাসিকরা যান না। তাই তথ্যের উৎস সন্ধানের যে গুরুত্ব, সেটা কিন্তু অপেশাদার ইতিহাসে থাকে না। দ্বিতীয়ত, গ্রহণ এবং বর্জন, এই নীতি একজন পেশাদার ঐতিহাসিককে করতে হবে। সমস্ত তথ্য সংগ্রহ করার পর যে তথ্য অপ্রয়োজনীয়, যে তথ্যের গুরুত্ব কম, সেগুলোকে বর্জন করতে হবে। যে তথ্যের ঐতিহাসিক গুরুত্ব আছে, শুধুমাত্র সেই তথ্য নিয়ে কাজ করতে হবে। কিন্তু অপেশাদার ইতিহাস রচনার ক্ষেত্রে এই গ্রহণ এবং বর্জনের যে কঠিন নিয়ম, সেটা পালিত হয় না। অনেক তথ্য আছে যা মনোমুগ্ধকর, যা মনোরঞ্জক, সেগুলোও কিন্তু ইতিহাস রচনায় স্থান দেওয়া হয়। তৃতীয়ত, কাল নির্ধারণ। ইতিহাসে সময় নির্ধারণ, সময় নিরূপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় ছাড়া ইতিহাস রচনা করা যায় না। সে ইতিহাস প্রকৃতি ইতিহাস হতে পারে না। কারণ শুধুমাত্র সময় নির্ধারণ করে এবং সময়ের যদি ভ্রান্তি ঘটে, সময়ের যদি অদলবদল ঘটে, তাহলে ইতিহাসের ব্যাখ্যাও পাল্টে যেতে পারে। তাই একজন ঐতিহাসিককে সমস্ত তথ্যকেই সময়ে নিরূপণ করতে হবে, সময়ের নিরিখে তাকে বিচার করতে হবে। এই সময় নিরূপণ করা একটা কঠিন কাজ এবং এখানে অনেক তর্ক আসতে পারে। ঐতিহাসিককে সেই সমস্ত তর্কের সমাধান করতে হবে। কিন্তু অপেশাদার ইতিহাসের ক্ষেত্রে এই সময় নিরূপণ করার এই কঠিন কাজ,
অপেশাদার ইতিহাস রচনায় থাকে না। তারা শুধুমাত্র বিবরণ দিয়ে যান। কিছু কিছু সময় লেখা থাকে, কিন্তু সময়ের যে একটা নিরূপণ করবার জন্য যে কঠিন সময়কে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যেটা পেশাদার ইতিহাসে থাকে, সেটা কিন্তু অপেশাদার ইতিহাসে থাকে না। চতুর্থত, একজন পেশাদার ঐতিহাসিককে তার ব্যক্তিগত আবেগ, ব্যক্তিগত ভালো লাগা, পছন্দ অপছন্দ এগুলোকে ত্যাগ করতে হয়। ইতিহাস রচনার করার ক্ষেত্রে যদি তার ব্যক্তিগত আবেগ থাকে, ব্যক্তিগত ভালো লাগা থাকে, তাহলে সেই ইতিহাস হয়ে যায় পক্ষপাতিত্বমূলক, হয়ে যায় এক পেশে। অপেশাদার ইতিহাস রচয়িতা সে তার ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত আবেগ, ব্যক্তিগত পছন্দ দিয়ে ইতিহাস রচনা করেন, বর্ণনা করেন। সুতরাং দুটো ভিন্ন প্রকৃতি। পঞ্চমত, ঐতিহাসিককে, পেশাদার ঐতিহাসিককে কার্যকারণ নির্ণয় করতে হবে। যে কোনো তথ্য, যে কোনো কার্য, তার পশ্চাতে কি কারণ আছে সেটাকে খুঁজে বার করতে হবে, এবং সেই কারণের পেছনে যদি আবার কোনো কারণ থাকে সেইটাকে খুঁজে বার করতে হবে। একজন পেশাদার ঐতিহাসিকের কাজ হচ্ছে গঙ্গা নদীর উৎস কোথায় সেই পর্যন্ত তাকে চলে যেতে হবে। একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যেমন ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের যে কারণগুলো লেখা হয়, তার মধ্যে একটি কারণ হচ্ছে ইংরেজরা কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গটাকে সংস্কার করতে চেয়েছিল, সিরাজউদ্দৌলা তাতে বাধা দিয়েছিলেন। এটা যুদ্ধের একটা কারণ। অপেশাদার ঐতিহাসিক এই কারণটি হয়তো লিখে রাখবেন, কিন্তু একজন পেশাদার ঐতিহাসিককে এই কারণ, এই তথ্যের পেছনের কারণটা খুঁজে বার করতে হবে, যে কেন ইংরেজরা দুর্গ সংস্কার করতে চেয়েছিল। দুর্গ সংস্কার করতে চেয়েছিল তার কারণ সেখানে তারা অস্ত্র মজুত করছিল, সৈন্য সমাবেশ করছিল। কেন তারা অস্ত্র মজুত করছিল, কেন সৈন্য সমাবেশ করছিল? কারণ তারা বাংলার মাটি থেকে ফরাসিদেরকে সরিয়ে দিতে চেয়েছিল। কেন তারা ফরাসিদেরকে সরিয়ে দিতে চেয়েছিল? তার কারণ বাংলার মাটিতে ইংরেজরা একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারা চাইছিল না অন্য কোনো বিদেশি শক্তি, বণিক গোষ্ঠী তারা বাংলার মাটিতে এসে ব্যবসা করে, তাই তারা ফরাসিদেরকে সরিয়ে দিতে চেয়েছিল। এর পেছনেও কারণে উৎসে যেতে হবে ঐতিহাসিককে, যে কেন ইংরেজরা বাংলার মাটিকে দখল করতে চাইল। ব্যবসায়িক কারণ না হয় বুঝলাম, কিন্তু দেখা গেল যে ইংরেজরা ভারতবর্ষে এসেছে, শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর অনেক জায়গাতে গেছে। অনেক ইউরোপীয় রাষ্ট্রগুলো, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, হল্যান্ড, ইংল্যান্ড, এরা সকলেই পৃথিবীর বিভিন্ন দেশে গেছে, গিয়ে তারা উপনিবেশ তৈরি করেছে, এবং তাদের উপনিবেশের ধর্ম হচ্ছে সেখানে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠা করা এবং অন্য কোনো বণিক গোষ্ঠীকে সেখানে আসতে না দেওয়া। ফলে অন্য বণিক গোষ্ঠীর সঙ্গে এই বণিক গোষ্ঠীর লড়াই অবশ্যম্ভাবী। এটা একটা ঔপনিবেশিক লড়াই, এটা একটা ঔপনিবেশিক নীতি। এই যে ঔপনিবেশিক সূত্র, একজন পেশাদার ঐতিহাসিককে এই ঔপনিবেশিক সূত্রটা আবিষ্কার করতে হয়, সাম্রাজ্যবাদের মূল তত্ত্বটাকে আবিষ্কার করতে হয়। কিন্তু একজন অপেশাদার ঐতিহাসিকের এই দায় থাকে না। তিনি কিছু তথ্য দিয়ে একটা মনোরঞ্জন তৈরি করে একটা মনোমুগ্ধকর ইতিহাস রচনা করেন। আর এইটাই হচ্ছে পেশাদার এবং অপেশাদার ইতিহাসের পার্থক্য। আচ্ছা, তাহলে আমরা আবারও পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো। আরও একবার বলে দিই, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো। সুপ্রাচীন কাল থেকেই ঐতিহাসিকরা ইতিহাস রচনা করছেন। সমাজ বদলাচ্ছে, ইতিহাসের ব্যাখ্যাও বদলাচ্ছে। শুধু ব্যাখ্যা নয়, ইতিহাস লেখার পদ্ধতিও বদলাচ্ছে। ইতিহাস লেখা একটা দর্শন। ঐতিহাসিকরা একটা বিশেষ দর্শনের অধীনে থেকে, একটা বিশেষ দর্শনের দ্বারা পরিচালিত হয়ে ইতিহাস রচনা করেন। সেই দর্শন তাদেরকে একটা দৃষ্টিভঙ্গি দান করে। সুতরাং প্রাচীনকাল থেকে আজকের পর্যন্ত পৃথিবী নানানভাবে বদলেছে। তার সমাজ, তার অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সব কিছুর বদল ঘটেছে। পুরাতন ধারণা নিয়ে, পুরাতন লেখার পদ্ধতি দিয়ে নতুনকে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাই ঐতিহাসিকরা বারবার নিজেদের লেখার পদ্ধতি বদলেছেন, তাদের দৃষ্টিভঙ্গি বদলেছেন। ঊনবিংশ শতকের শুরু থেকে ইতিহাস চর্চার ক্ষেত্রে
যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হলো, সেটাকেই বলা হচ্ছে ইতিহাস লিখনের আধুনিক পদ্ধতি। এই আধুনিক লিখন পদ্ধতি বুঝতে গেলে একজন ঐতিহাসিককে যা যা অনুসরণ করতে হবে, তার প্রথম বিষয়টি হলো একজন ঐতিহাসিককে পূর্ব পরিকল্পনা বর্জন করতে হবে। পূর্ব পরিকল্পনা সম্পূর্ণরূপে বর্জন করে শুধুমাত্র তথ্যের উপর ভিত্তি করে সেই তথ্যের স্বাভাবিক স্বচ্ছন্দ গতিতে এগিয়ে যেতে হবে এবং তারপর ইতিহাসের ওই বিষয়ের মূল কারণে, মূল সত্যে পৌঁছতে হবে। একটি উদাহরণ দিয়ে বোঝানো যায়। পূর্ব পরিকল্পনা কি? যদি কোনো ঐতিহাসিক মনে করেন যে এই বিশেষ ঐতিহাসিক চরিত্রটিকে তিনি সুমহান করে দেখবেন, তাহলে সমস্ত তথ্যগুলোই তার মহত্ব তৈরি করার ক্ষেত্রে নিয়োজিত হবে। তথ্যগুলোকে তিনি সেইভাবে সাজাবেন এবং যেসব প্রকৃত তথ্য তার মহত্বের ক্ষেত্রে বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়, সেই তথ্যগুলোকে তিনি বাদ দিয়ে দেবেন। সুতরাং তথ্যগুলোকে তিনি হাজির করবেন তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী। এইটা কিন্তু একপেশে ইতিহাস, এটা নিরপেক্ষ ইতিহাস নয়। তাই ঐতিহাসিককে শুধুমাত্র তথ্যের উপর নির্ভর করে ইতিহাস লিখতে হবে। তথ্য যা যা তাকে সংকেত দেয়, সেই সংকেতটা গ্রহণ করতে হবে। তথ্যের উপর গুরুত্ব নির্ণয় করাটাই, গুরুত্ব আরোপ করাটাই হচ্ছে ইতিহাসের আধুনিক লিখন পদ্ধতি। দ্বিতীয়ত, একজন ঐতিহাসিককে তত্ত্ব প্রয়োগ করলে চলবে না। যদি আগে থেকেই কোনো তত্ত্ব প্রয়োগ করে সেই ইতিহাসকে চর্চা করে, তাহলে তত্ত্বটা, শুধুমাত্র তত্ত্বটাই আরোপিত হবে। তথ্যের মধ্য দিয়ে যে নতুন সত্য, সেই সত্য উদ্ভাসিত হবে না। যেমন একটু আগে আমি ঔপনিবেশিক মানসিকতার কথা বলেছি। এই যে ঔপনিবেশিক তত্ত্ব, এই যে শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্বের তত্ত্ব, যা দিয়ে তারা ইতিহাস রচনা করেছেন, শুধু ভারতবর্ষে নয়, শ্বেতাঙ্গরা পৃথিবীর অন্যান্য জায়গাতেও যেখানে ইতিহাস রচনা করেছেন, এই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের তত্ত্ব, ঔপনিবেশিক তত্ত্ব দিয়ে যদি তারা তথ্যকে আলোচনা করতে যায়, তাহলে কিন্তু তথ্যের বিকৃতি ঘটবে এবং তার ঐতিহাসিকের উদ্দেশ্য হবে তখন শুধুমাত্র তথ্যটাকে প্রয়োগ করা। নতুন তথ্য কি কথা বলছে তারা গ্রহণ করবে না, তথ্য বিকৃত হবে। কাজেই তত্ত্বকে আগের থেকে ঐতিহাসিকরা মাথায় রাখলে হবে না, শুধুমাত্র তথ্যের দিকে তাকিয়ে থাকতে হবে। তৃতীয়ত, একজন পেশাদার ঐতিহাসিক যিনি আধুনিক লিখন পদ্ধতি ব্যবহার করবেন, তিনি কিন্তু শাসক গোষ্ঠীর পরিচালনায় থাকবেন না। শাসক গোষ্ঠীর প্রভাব মুক্ত হতে হবে তাকে। প্রাচীনকাল থেকেই শাসকবর্গ ঐতিহাসিকদেরকে তাদের মতো করে চালাতে চেষ্টা করে। প্রাচীন যুগে বা মধ্যযুগে যে সমস্ত রাজসভা ছিল, সেখানে অনেক ঐতিহাসিক থাকতেন, বড় বড় ঐতিহাসিক থাকতেন, তারা অনেক বড় বড় ইতিহাস রচনা করেছেন। কিন্তু তাদের ইতিহাসে কখনোই ওই সমস্ত শাসকবর্গের সমালোচনা আমরা দেখতে পাচ্ছি না। আধুনিক যুগেও শাসকবর্গ সবসময় এটা চায়, বা অনেক সময়ই চায়, যে ঐতিহাসিকরা তাদের কথা বলুক, তাদের শাসনকে মহান করে দেখুক, তাদের শাসন ব্যবস্থায় যেন কোনো সমালোচনা, দাগ কোনো ঐতিহাসিক কাটতে না পারে। এবং তার জন্য তারা প্রলোভন দেখায়, ভয় দেখায়। একজন ঐতিহাসিককে প্রলোভন মুক্ত হতে হবে, পদ, অর্থ, এই প্রলোভন মুক্ত হতে হবে, নির্ভীক হতে হবে। তবেই তিনি একটি নিরপেক্ষ ইতিহাস রচনা করতে পারবেন। চতুর্থত, সাবজেক্টিভিটি অফ হিস্ট্রি এবং অবজেক্টিভিটি অফ হিস্ট্রি, এই দুটো বিষয় মাথায় রাখতে হবে। সাবজেক্টিভিটি অফ হিস্ট্রি হচ্ছে একজন ঐতিহাসিকের ব্যক্তিকেন্দ্রিক মানসিকতা। এই ব্যক্তিকেন্দ্রিক মানসিকতা দিয়ে তিনি যদি ইতিহাস লেখেন, অর্থাৎ তার ব্যক্তিগত আবেগ, অনুভূতি, ব্যক্তিগত পছন্দ, এইটা যদি ইতিহাস লেখার ক্ষেত্রে চেপে বসে, তাহলে সেটা একপেশে ইতিহাস হয়ে যায়, প্রকৃত ইতিহাস হবে না। সুতরাং অবজেক্টিভিটি অফ হিস্ট্রিকে অনুসরণ করতে হবে, শুধুমাত্র তথ্যের উপর নির্ভর করে ইতিহাস রচনা করতে হবে। নৈর্ব্যক্তিক ইতিহাস, এটা আধুনিক ইতিহাস লিখনের একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে নৈর্ব্যক্তিক ইতিহাস রচনা করতে হবে। ফরাসি দার্শনিক জাঁ বোদা তিনি বলছেন, একজন ঐতিহাসিক
ধর্মীয় এবং দেশপ্রেমের আবেগে তাড়িত হলে হবে না। তাকে নৈর্ব্যক্তিক ইতিহাস রচনা করতে হবে শুধুমাত্র তথ্যের উপর নির্ভর করে। এবং এক্ষেত্রে অমলেশ ত্রিপাঠী, প্রখ্যাত ঐতিহাসিক, তিনি বলছেন, একজন ঐতিহাসিক তিনি জন্ম থেকেই কিছু সংস্কার, কিছু শিক্ষা, কিছু বাস্তবের দেখা ঘটনাবলী থেকে কিছু শিক্ষা গ্রহণ করেন। সেগুলো তার অন্তর্গত চেতনার মধ্যে কাজ করে। সুতরাং তিনি তো যুগধর্মকে অস্বীকার করতে পারেন না। তাই তিনি বলছেন যে একজন ঐতিহাসিকের পক্ষে সম্পূর্ণ নৈর্ব্যক্তিক ইতিহাস রচনা করা সম্ভব নয়। তৎসত্ত্বেও তাকে সেই কঠিন পথেই যেতে হবে। ইতিহাসের নিরপেক্ষতার প্রতি তাকে আস্থা রাখতে হবে। অমলেশ ত্রিপাঠী বলছেন, ঐতিহাসিকের কাজ অত্যন্ত দুরূহ কাজ, কারণ তার নেই কবির মতো কল্পনা করার স্বাধীনতা। তিনি একজন দার্শনিকের মতো বিশ্বজনীন তত্ত্ব নির্মাণ করতে পারেন না। একজন শিল্পীর মতো মূর্ত বা বিমূর্ত শিল্প তৈরি করবার আকুতি তার নেই। সুতরাং ঐতিহাসিকের বোধ এবং দৃষ্টিকে আচ্ছন্ন করে রাখলে চলবে না। ঐতিহাসিকের থাকা চাই অন্তর্দৃষ্টি। পঞ্চদশ শতাব্দীতে ইতালিতে যে রেনেসাঁস বা নবজাগরণ হয়েছিল, সেই নবজাগরণের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল, এক যুক্তিবাদ এবং দ্বিতীয় মানবতাবাদ। মানবতাবাদের অর্থ হলো মানুষ কেন্দ্রিকতা। মানুষকে কেন্দ্র করে সাহিত্য, শিল্প, রাজনীতি, ধর্ম তৈরি হয়েছিল। তখন ইতিহাসও মানুষকে কেন্দ্র করেই রচিত হতে লাগলো। তাই পঞ্চদশ শতাব্দীর পর থেকে নবজাগরণের প্রভাবে ঐতিহাসিকরা যুক্তি দিয়ে ইতিহাসকে পর্যালোচনা করলেন। যুক্তি এবং মানবতাবাদ ঐতিহাসিকদের রচনায় স্থান পেয়েছিল। সেখানে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ ছিল, বিতর্ক ছিল, কিন্তু ওই বিতর্কের মধ্য থেকেই ঐতিহাসিককে তার কঠিন রাস্তা বেছে নিতে হয়েছিল। ওই রাস্তাটা ছিল দুর্গম, দুরূহ, কিন্তু ঐতিহাসিককে দুর্গম পথ দিয়েই এগোতে হয়েছে এবং এগিয়ে তাকে সেই সত্য নির্ধারণ করতে হয়েছে। আধুনিক ইতিহাস লিখনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কোনো দার্শনিকতা বা নৈতিকতার আরোপ করলে চলবে না। ঐতিহাসিককে হতে হবে অনুসন্ধানী। নৈতিকতা আরোপ, একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে মধ্যযুগে খ্রিস্টীয় সমাজে খ্রিস্টান ধর্মের যে দর্শন এবং খ্রিস্টান ধর্মের যে নৈতিকতা ছিল, সেটা সাহিত্যে এবং ইতিহাসে প্রতিফলিত করা হতো। খ্রিস্টীয় নৈতিকতা দিয়ে সাহিত্য রচিত হয়েছে, ইতিহাস তৈরি হয়েছে। কিন্তু আধুনিক রচনায় বলা হচ্ছে যে প্রথম থেকেই যদি এই নৈতিকতা চাপিয়ে দেওয়া হয়, তাহলে মানব জাতির প্রকৃত ইতিহাস, মানব জাতির দ্বারা সংঘটিত যে ইতিহাস, সেইটা কিন্তু উন্মোচিত হয় না। তাই একজন ঐতিহাসিককে হতে হবে অনুসন্ধানী। কিসের অনুসন্ধান? ইন সার্চ অফ ট্রুথ, সত্যের অনুসন্ধান। এটা একজন ডিটেকটিভের মতো। একজন ডিটেকটিভ সে যখন কোনো সত্যকে অনুসন্ধান করতে এগিয়ে যান, তার প্রথম নীতি হচ্ছে কাউকে বিশ্বাস না করা। সবাই অপরাধী বা কেউ অপরাধী নয়। তিনি শুধুমাত্র তথ্য অনুসন্ধান করতে করতে এগিয়ে যান এবং সেইখানে গিয়ে একটা জায়গাতে গিয়ে পৌঁছান, একজন অপরাধীকে তিনি চিহ্নিত করেন। একজন ঐতিহাসিককেও এই তথ্য অনুসন্ধান করতে করতে যেতে হবে। এই কাজটা কিন্তু খুব কঠিন কাজ, বিপজ্জনক কাজ। কারণ ঐতিহাসিক এই তথ্য অনুসন্ধান করতে করতে এমন একটা জায়গাতে গিয়ে তিনি হয়তো পৌঁছলেন, সেখানে কোনো একটা গোষ্ঠীর সংস্কার আহত হচ্ছে বা কোনো ব্যক্তির বা ব্যক্তিবর্গের কায়েমি স্বার্থ বিঘ্নিত হচ্ছে। তখন কিন্তু ঐতিহাসিকের উপর পাল্টা আঘাত আসার সম্ভাবনা এবং তার জীবন সংশয় পর্যন্ত হতে পারে। তাই একজন ঐতিহাসিককে হতে হবে নির্ভীক, ঋজু চরিত্রের, তবেই তিনি একটি নিরপেক্ষ ইতিহাস রচনা করতে পারবেন। জার্মানিতে র্যাঙ্কে
বিশ্লেষণাত্মক ইতিহাস রচনা শুরু করলেন। লিওপোল্ড ভন র্যাঙ্কে, জিপি গুচ, তিনি বলছেন যে 19 শতক হচ্ছে ইতিহাসের শতক, কারণ এই সময় অনুসন্ধানী মনোবৃত্তি এবং বিশ্লেষণাত্মক মনোভাব নিয়ে ইতিহাস রচিত হয়েছিল। এই র্যাঙ্কে তিনি একটি বিখ্যাত বই লিখেছিলেন, হিস্ট্রি অব দ্য ল্যাটিন অ্যান্ড টিউটনিক পিপল। 1824 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, রোমান্স অপেক্ষা ইতিহাসের সত্য আরও আকর্ষণীয়। এটা আমাদের একটা প্রচলিত কথাকে স্মরণ করিয়ে দেয়, সেটা হচ্ছে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। র্যাঙ্কে বলেছেন, যা ঘটেছে তার হুবহু উপস্থাপনই হচ্ছে ইতিহাস, তার কিছু বাদ দেওয়া চলবে না, যেমনটা ঘটেছে তেমনটাই উপস্থাপন। এবং ঐতিহাসিক তারপর বিশ্লেষণ করবেন, ঐতিহাসিক তারপর একটা সত্যে গিয়ে পৌঁছবেন। আরও পরে 20 শতাব্দীতে 60-এর দশকে ফ্রান্সে একদল গোষ্ঠী, যাদেরকে বলা হতো অ্যানাল গোষ্ঠী, তারা একজন ব্যক্তি, পরিবার, গোষ্ঠী এসবের মনস্তাত্ত্বিক বিশ্লেষণকে ইতিহাসের অঙ্গীভূত করেছিলেন। এটাও ইতিহাস লিখনের আধুনিক চর্চা। তাই একজন আধুনিক লিখন পদ্ধতি ব্যবহার করতে গেলে একজন ঐতিহাসিককে প্রথমে তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই তথ্যগুলোর মধ্যে অপ্রয়োজনীয় তথ্যগুলোকে বাদ দিতে হবে, প্রয়োজনীয় তথ্যের উৎস সন্ধান করতে হবে, উৎসের নিরিখে এবং সময়ের নিরিখে, এবং সেই সঙ্গে পারিপার্শ্বিক বিভিন্ন প্রমাণের সাহায্যে ওই তথ্যগুলোর সত্যতা যাচাই করতে হবে এবং সেই তথ্যগুলোর কার্যকারণ সম্পর্ক খুঁজে বার করতে হবে এবং সেই তথ্যগুলো কোন সময়ে ঘটেছিল। ঐতিহাসিক প্রেক্ষাপটকে কিন্তু একজন ইতিহাসবিদের মাথায় রাখতে হবে। যে সময় ঘটনা ঘটেছিল সেই সময়ের নিরিখে তাকে বিচার করতে হবে। একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে নারী শিক্ষা যখন প্রথম শুরু হয়েছিল, তখন বাইরে তো দূরের কথা, স্কুলে তো দূরের কথা, ঘরেও একটি মেয়ের হাতে একটি বই তুলে দেওয়াও ছিল অত্যন্ত কঠিন কাজ, কারণ পরিবারবর্গের অন্য সদস্যরা সেটা বাধা দিত। তাহলে ওই অবস্থায় যারা নারী শিক্ষা শুরু করছেন তাদের যে দাবিটা ছিল, আজকের সময়ে নারী শিক্ষার প্রগতি এতদূর আসার পরে যে দাবিটা, আজকের দিনের যে দাবি, সেটা কিন্তু আমরা সেই সময় আশা করতে পারি না। ওই সময়ের কাজগুলোকে ওই সময়ের নিরিখেই বিচার করতে হবে, কিন্তু বিচার তো করবেন আজকের ঐতিহাসিকরা, সমকালীন যুগের ঐতিহাসিকরা। তাই ইতালীয় ঐতিহাসিক ক্রোচে তিনি বলছেন যে সব ইতিহাসই সমকালীন, কারণ সমকালীন যুগের ঐতিহাসিকরা অতীতের ঘটনার বিশ্লেষণ করেন। কাজেই ঐতিহাসিককে এটা স্মরণে রাখতে হবে যে তিনি কোন প্রেক্ষাপটের ঘটনাকে বিচার করছেন, কিন্তু আধুনিক দৃষ্টিভঙ্গিকে ত্যাগ করলে চলবে না, আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়েই তাকে বিচার করবেন। আর এটাই হচ্ছে ইতিহাস লিখনের আধুনিক পদ্ধতি। আচ্ছা, আমরা আবারও পরবর্তী প্রশ্নে যাব। প্রথম প্রশ্নটিও দুভাগে ভাগ রয়েছে। এক হলো জাদুঘর কাকে বলে, আর দ্বিতীয়ত অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা আলোচনা করো। তাহলে আমরা প্রথমে এই মুহূর্তে যাব, জাদুঘর কাকে বলে। জাদুঘরের সাধারণ অর্থ হচ্ছে একটি সংগ্রহশালা, যেখানে মানব সভ্যতার বিভিন্ন বিষয়ের উপাদান বা নিদর্শনগুলোকে সংরক্ষণ করে রাখা হয় এবং সেগুলো জনসাধারণের জন্য উন্মোচিত করে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এখন ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম জাদুঘরের একটি সংজ্ঞা নির্ধারণ করেছেন, যার বঙ্গানুবাদ করলে এরকম হয় যে জাদুঘর হলো একটি অলাভজনক প্রতিষ্ঠান, সর্বসাধারণের কাছে উন্মুক্ত এবং একটি স্থায়ী সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা জ্ঞান লাভ, শিক্ষা চর্চা এবং আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের বিভিন্ন উপাদানগুলি সংগ্রহ করে, সংরক্ষণ করে, সেগুলো
প্রদর্শন করে এবং সেগুলো নিয়ে গবেষণা করে। এই জাদুঘরের ইংরেজি প্রতিশব্দ হলো মিউজিয়াম। মিউজিয়াম কথাটা একটা গ্রিক শব্দ মৌসিয়ন থেকে এসেছে, MAUACION, মৌসিয়ন। এই মৌসিয়ন কি না, গ্রিক পুরাণ অনুযায়ী মিউজ হচ্ছে শিল্পকলা পৃষ্ঠপোষক একদল দেবতা যারা শিল্পকলা রক্ষা করেন। এই মিউজদের বাসস্থান বা মন্দির হচ্ছে মৌসিয়ন। পরবর্তীকালে এই মৌসিয়নগুলো গ্রিস দেশে শিক্ষা চর্চা এবং শিল্পকলার সংরক্ষণের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। মৌসিয়ন থেকে মিউজিয়াম কথাটা এসছে। এর পরের বিষয়টি হলো তার নেক্সট পরেরটা পার্ট। হচ্ছে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। হ্যাঁ, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা। জাদুঘর অতীতকে আমাদের সামনে নিয়ে আসে। কিছু নিদর্শনের মধ্য দিয়ে আমরা অতীতকে দেখতে পাই, জীবন্ত হিসাবে দেখতে পাই। জাদুঘরের তাই প্রথম কাজ হচ্ছে নিদর্শনগুলো সংগ্রহ করা। পৃথিবীর বিভিন্ন জায়গায় মানব সভ্যতার যাবতীয় নিদর্শন, প্রত্নতাত্ত্বিক, নৃতাত্ত্বিক, বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান, ভৌগোলিক, জীবতত্ত্ব সংক্রান্ত নিদর্শনগুলো সংগ্রহ করে। এবং এই সংগ্রহ করার ক্ষেত্রে বড় বড় যে সমস্ত জাদুঘর তাদেরকে কিছু আইনি অধিকার দেওয়া হয়। কীরকম? ধরা যাক একটা জমির মালিক, তিনি তার জমিতে বাড়ি করবার জন্য মাটি খোঁড়া হচ্ছে বা পুকুর খনন হচ্ছে। সেই মাটির তলে একটা মূর্তি পাওয়া গেল, একটা প্রাচীন মূর্তি পাওয়া গেল বা কিছু প্রাচীন মুদ্রা পাওয়া গেল। জমির মালিক কিন্তু এর অধিকারী হতে পারবে না। মিউজিয়াম তার নিজের একটা আইনি অধিকার বলে এই উপাদানগুলোকে নিয়ে চলে যাবে। এইভাবেই তারা সংগ্রহ করে এবং সংগ্রহ করার পরের পদক্ষেপ হচ্ছে কি, সংরক্ষণ করা। এগুলোকে সংরক্ষণ করতে হবে যাতে উপাদানগুলো নষ্ট না হয়ে যায় এবং তার জন্য আধুনিক পদ্ধতি, আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি, ওষুধপত্র ব্যবহার করতে হবে এবং তার জন্য প্রশিক্ষিত কর্মচারী প্রয়োজন। এই সংরক্ষণের পরের পর্যায় হচ্ছে সুবিন্যস্তকরণ বা ডকুমেন্টেশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ এমনভাবে এই নিদর্শনগুলোকে সাজাতে হবে যারা দর্শক হিসাবে আসছেন তারা শুধুমাত্র নিদর্শন দেখেই ইতিহাসটা বুঝতে পারে। ইতিহাসের যে কালানুক্রমিক ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন শুধুমাত্র দর্শনের মাধ্যমে। কারণ এখানে যারা আসবেন তারা যেমন শিক্ষিত, তারা যেমন শিক্ষার্থী এবং তারা কিন্তু অশিক্ষিত মানুষজনও আসেন। আর এই কাজটি করতে হয় যারা ইতিহাসবেত্তা বা যা ওই বিষয়ের উপরে যাদের জ্ঞান আছে সেই সমস্ত মানুষদের দ্বারাই এই কাজটা করাতে হয়। উদাহরণস্বরূপ আমি বলি যে সমস্ত প্রাচীন মানবের মাথার খুলি পাওয়া গেছে, যেমন নিয়ান্ডারথাল মানব, ক্রো ম্যাগনন মানব বা জাভা মানব, পিকিং মানব, এদের মস্তিষ্কের যে বিকাশ ঘটেছিল, বিবর্তন ঘটেছিল, এটা বোঝাতে গেলে সময় অনুযায়ী সেগুলোকে সাজাতে হবে। বা যে প্রাচীন মুদ্রা পাওয়া যায় সেই মুদ্রাগুলোকেও, মুদ্রার ইতিহাসটা বুঝতে গেলে, তার বিবর্তন বুঝতে গেলে মুদ্রাগুলোকে কিন্তু সময় অনুযায়ী, বিবর্তন অনুযায়ী সাজাতে হবে। এটা হচ্ছে সুবিন্যস্তকরণ বা ডকুমেন্টেশন। আর তার পরের ধাপ হচ্ছে প্রতিকৃতি নির্মাণ। অনেক নিদর্শন আছে যে নিদর্শনগুলোর সংখ্যায় খুব কম, কাজে সব মিউজিয়ামে এগুলোকে দেওয়া যাবে না। আবার কিছু কিছু নিদর্শন যেগুলো হয়তো খুব গুরুত্বপূর্ণ, খুব মূল্যবান, সেগুলো যদি নিরাপত্তার কারণে সেগুলো আসল জিনিসটাকে সরিয়ে রাখতে হয়, তার একটা প্রতিকৃতি বানাতে হয়। তো মিউজিয়ামগুলো কিন্তু সেই প্রতিকৃতি তৈরি করে, এটা তার একটা কাজ। আর এরপর সে প্রদর্শনের ব্যবস্থা করে। এই প্রদর্শনে কারা আসবে যারা শিক্ষিত, যারা শিক্ষার্থী অর্থাৎ ছাত্র, এবং যারা অশিক্ষিত নিরক্ষর মানুষেরাও কিন্তু এখানে আসে। সুতরাং মিউজিয়ামের একটা উদ্দেশ্য থেকে আনন্দ লাভের মধ্য দিয়ে শিক্ষাদান করা, যাতে তারা ওই নিদর্শনগুলো থেকে আনন্দ পায়, তার মধ্য থেকে চাক্ষুষ করে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। প্রদর্শন করার জন্য একটা মিউজিয়ামকে
সেই রকমভাবে প্রয়োজনীয় ব্যবস্থা তার রাখতে হবে, যাতে দর্শকরা ওখানে আসতে পারে, সময় ঠিকমতো বেরোতে পারে, সেই রকম একটা ব্যবস্থা কিন্তু থাকতে হবে। যে কোনো ঘরে মিউজিয়াম রাখা সম্ভব নয়। আর এর পরের যে কাজ, সেটা হচ্ছে গবেষণা। মিউজিয়ামের এই নিদর্শনগুলো ঐতিহাসিক নিদর্শন হতে পারে, বিজ্ঞানের নিদর্শন হতে পারে, ভৌগোলিক নিদর্শন হতে পারে। গবেষকরা এখানে আসেন এবং এই জাদুঘরের যারা ডিরেক্টর, তাদের সাহায্য নিয়ে, প্রশিক্ষিত ব্যক্তিদের সাহায্য নিয়ে তারা গবেষণা করেন। আর তারপরের কাজটা হচ্ছে প্রকাশনা। তাদের গবেষণাপত্র এখান থেকে প্রকাশিত হয়, জাদুঘর থেকে অনেক সময় বই প্রকাশিত হয়, এবং জাদুঘর সেমিনারের আয়োজন করে। এটা তাদের একটা কাজ। আরেকটি কাজ হলো জনসচেতনতা। জাদুঘর অনেক সময় কোনো স্কুল কলেজে বা কোনো একটা অঞ্চলে গিয়ে কিছু নিদর্শন নিয়ে গিয়ে ক্ষণস্থায়ীভাবে অস্থায়ীভাবে তারা সেখানে প্রদর্শনের ব্যবস্থা করে। এটা একটা জনসচেতনতার কাজ। এবং এই জনসচেতনতার মধ্যে ভারতের জাতীয়তাবাদ বা যে কোনো দেশের জাতীয়তাবাদ, সেই দেশের মানুষের মধ্যে জানানোর জন্য, জাতীয়তাবাদ সম্পর্কে শিক্ষার্থীদেরকে জানানোর জন্য তারা কিন্তু মিউজিয়ামকে ব্যবহার করে। সুতরাং এই কাজগুলো করে একটা জাদুঘর অতীতের পুনর্নির্মাণ করে। আচ্ছা স্যার, একটা ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। নমস্কার বিপ্লব রাও স্যার। নমস্কার। বলো স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে পেশাদারি ও অপেশাদারি ইতিহাস কি, এবং এর মধ্যে কি প্রভেদ রয়েছে এই দুটোর মধ্যে? আমি এই প্রশ্নটা আলোচনা করেছি। হ্যাঁ, এটা হয়ে গেছে। আমি সময় থাকলে আলোচনা করে দেব। তোমার কথাটা মনে থাকবে। আমি চেষ্টা করব অন্তত 1-2 মিনিটের মধ্যে মূল কথাটা বলে দেওয়ার। তাহলে আমরা কি পরবর্তী প্রশ্নে যাব, তারপরে প্রশ্নে আসবো? আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তুমি অবশ্যই চোখ রাখো, আশা করি স্যার তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আচ্ছা, আপাতত পরবর্তী প্রশ্নে আমরা যাব। জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। জাদুঘরের প্রকারভেদ, জাদুঘর অনেক রকমের আছে। জাদুঘরে মূলত যেটা থাকে, আমি প্রথমেই বলেছি যে সব রকমের নিদর্শন, সমাজ, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, জীববিদ্যা, সব রকমের নিদর্শন সেখানে থাকে। তো যে জাদুঘরে এই সব রকমের নিদর্শন রাখা থাকে, সেটা একটা সুবৃহৎ জাদুঘর। সেখানে সেই জাদুঘরে বিভিন্ন বিভাগ থাকে, এক একটা বিভাগে এক এক রকমের নিদর্শন রাখা থাকে। সেই বিভাগীয় সেই নিদর্শন, সমস্ত রকমের নিদর্শন থাকে এমন যে জাদুঘর, সেটা যেমন ব্রিটিশ মিউজিয়াম, আমাদের কলকাতা জাদুঘর, ওই সমস্ত রকমের নিদর্শন সেখানে আছে। এটা এক রকমের থাকে। আবার শুধুমাত্র এক একটি বিষয়কে কেন্দ্র করে জাদুঘর হতে পারে, যেমন প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শুধুমাত্র ইতিহাসের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে রাখা থাকে। এবং এই জাদুঘর আবার দু ধরনের হতে পারে। একটা হচ্ছে উন্মুক্ত প্রাঙ্গণে, যেমন রোমান ফোরাম বা অ্যাগোরা অফ এথেন্স। এখানে উন্মুক্ত প্রাঙ্গণে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে রাখা আছে। আবার প্রথম প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য যে জাদুঘর নির্মাণ করা হয়েছিল, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম। পরবর্তীকালে আরও অনেক জায়গায় হয়েছে, এটা প্রথম হয়েছিল। আরেক রকমের জাদুঘর হচ্ছে শিল্পকলা সমন্বিত, যেটাকে বলা হয় আর্ট মিউজিয়াম। এখানে শুধু শিল্পকলা থাকে। পৃথিবীর সব দেশেই শিল্পকলা সমন্বিত এই মিউজিয়াম আছে। 1677 খ্রিস্টাব্দে অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত হয়েছিল ম্যাক্সিমিলিয়ান শিল্পকলা মিউজিয়াম। তারপর ভারতবর্ষে আমাদের কলকাতা শহরেও আছে মিউজিয়াম অফ মডার্ন আর্ট, চেন্নাইতে আছে, দিল্লিতে আছে। এটা হচ্ছে আর্ট মিউজিয়াম। আরেক রকম মিউজিয়াম হয়, সেটা হচ্ছে ঐতিহাসিক গৃহ ভবন। ঐতিহাসিক গৃহ অর্থাৎ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কোনো একটা বাড়ি, সেটা কোনো স্থাপত্য, ঐতিহাসিক স্থাপত্য রয়েছে এমন একটা বাড়ি, হতে পারে কোনো বিশিষ্ট ব্যক্তির জন্মস্থান বা বাসস্থান, বা কোনো বিশেষ ঘটনার সঙ্গে জড়িত কোনো বাড়ি, এটা হতে পারে। যেমন হাজারদুয়ারি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি, এটা একটা ঐতিহাসিক ভবন এবং এখানে নবাবী আমলের বহু নিদর্শন রাখা আছে। আর যদি বলি বাসস্থান বা জন্মস্থান, বাসস্থান হিসাবে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্রের বাসস্থানে যে নিদর্শনগুলো একটা মিউজিয়ামে রাখা আছে। এলাহাবাদে মতিলাল নেহরুর বাড়ি, যেটা
এই জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর স্মৃতি বিজড়িত জায়গা, সেটা একটা মিউজিয়াম করে রাখা আছে। তো এইগুলো হচ্ছে ঐতিহাসিক ভবন, মিউজিয়াম। আরেকটা হচ্ছে লিভিং মিউজিয়াম বা জীবন্ত জাদুঘর। এই জীবন্ত জাদুঘর যেটা করা হয় সেটা হচ্ছে অতীতকে অভিনয়ের মাধ্যমে, আবহ আলো দিয়ে অভিনয়ের মাধ্যমে অতীতকে ফিরিয়ে আনা হয় বা পুনর্গঠন করা হয়, অভিনয় করা হয়। সেখানে পোশাক পুরা, মানে একটা ধরো একটা জনগোষ্ঠীকে তার পোশাক, সেই সময়কার তারা যে প্রকৃতির সঙ্গে লড়াই করছে, তাই একটা আবহ দরকার, আলো দরকার। এইভাবে তারা কিছু কিছু মিউজিয়াম আছে যেখানে অতীতের পুনর্গঠন হয়, জীবন্ত করে তোলা হয় অতীতকে অভিনয়ের মধ্য দিয়ে, আলো এবং আবহের মধ্য দিয়ে। আরেক রকম হয়, সেটা হচ্ছে সমুদ্র জাদুঘর, ম্যারিটাইম মিউজিয়াম। সমুদ্র জাদুঘর প্রাচীনকাল থেকেই নাবিকরা পৃথিবীর বিভিন্ন জায়গায় সমুদ্রপথে গিয়েছে, সেখানে যে সমস্ত দেশে তারা গিয়েছে সেই জনগোষ্ঠীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে, সেই জনগোষ্ঠী সম্পর্কিত যে তথ্য, সেই জনগোষ্ঠীর যে বাসস্থান এবং জাহাজ নির্মাণের যে কৌশল, জাহাজগুলো যে তৈরি হয়েছে তার যে নকশা, যে জাহাজগুলো কখনো কখনো সমুদ্রের ঝড়ে পড়েছে তাদের বিবরণ, এই সম্পর্কিত বিষয়গুলো যে মিউজিয়ামে রাখা থাকে সেটাকে বলা হয় ম্যারিটাইম মিউজিয়াম। এই ম্যারিটাইম মিউজিয়ামের আরেকটা দিক হচ্ছে নৌবাহিনী যেটাকে তৈরি করেন, যেমন বিশাখাপত্তমে রয়েছে একটা জাহাজের মধ্যে মিউজিয়াম, সেখানে সাবমেরিন কত রকমের হতে পারে, সাবমেরিন কিভাবে লড়াই করে, জাহাজগুলোর নকশা, সাবমেরিন কিভাবে ধীরে ধীরে সাবমেরিনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, এইগুলো দেখানোর জন্য ওই ম্যারিটাইম মিউজিয়াম বা সমুদ্র জাদুঘর ব্যবহার করা হয়। আরও যে ধরন আছে, যেমন সামরিক, এক একটা দেশে সেনাবাহিনী কিভাবে যুদ্ধ করছে, সেনাবাহিনীর যুদ্ধাস্ত্র, সেনাবাহিনীর পোশাক থাকে, সেগুলো কিন্তু একটা মিউজিয়াম ব্যবহার করা হচ্ছে, রাখা হচ্ছে, সেটাকে বলা হয় সামরিক জাদুঘর। আরও যেমন থাকে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, প্রাকৃতিক ইতিহাস, অর্থাৎ প্রাচীনকালের মানুষ এবং মানুষের জন্মের আগে যে জগৎ ছিল, ডাইনোসরের জগৎ, যেখানে ম্যামথ ছিল, তাদের যে আকৃতি ছিল সেইগুলো নিয়ে যে মিউজিয়াম রাখা আছে, সেগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। আছে চলমান মিউজিয়াম। চলমান কি না, ভারতীয় রেল কর্তৃপক্ষ যেটা করেছিলেন, যে একটা ট্রেনের কয়েকটা বগি তারা নিয়েছিলেন, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 150 বছরের জন্ম উপলক্ষে তারা একটা প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন। পরে তারা বিজ্ঞানের উপরও প্রদর্শনী করেছিলেন। এই যে রেলগাড়ির কামরায় বা মোটর ভ্যানে যে করা হয়, এগুলোকে বলা হয় চলমান জাদুঘর। স্যার, আমাদের হাতে সময়টা একেবারে নেই, আর 1 মিনিট মতো রয়েছে। আপনি যদি ওই যে প্রশ্নটা করলেন সেটা যদি একটুখানি সংক্ষেপে ঠিক আছে, জানাতেন। এগুলো বাকিগুলো তোমরা পেয়ে যাবে। আমি মূল কথাগুলো বললাম। আর পেশাদারি ইতিহাসের মূল কথা আমি বলে নিই। পেশাদারি ইতিহাস হচ্ছে সুশৃঙ্খল পদ্ধতিতে ঐতিহাসিক যখন ইতিহাস রচনা করেন, এই সুশৃঙ্খল পদ্ধতি হচ্ছে তথ্যকে বিশ্লেষণ করা, তথ্যের সত্যতা যাচাই করা এবং তথ্যকে যুক্তিনিষ্ঠভাবে উপস্থাপন করা, শৃঙ্খলাবদ্ধভাবে দীর্ঘ অধ্যবসায়ের মধ্য দিয়ে যখন ঐতিহাসিক সত্যে উপনীত হন, সেটা হচ্ছে পেশাদারি ইতিহাস। আর অপেশাদারি ইতিহাস, অপেশাদার হচ্ছে, আমি এক কথায় বলবো, অ্যামেচার ইতিহাস। যারা শখে ইতিহাস লেখেন, তারা ঐতিহাসিকরা যেমন সময়, তথ্য, যুক্তি, বিশ্লেষণ, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে ইতিহাস লেখেন, অপেশাদার ইতিহাস রচনায় কিন্তু এই বিষয়গুলোর উপর গুরুত্ব থাকে না, তারা বিবরণের উপর গুরুত্ব দেন, যে বিবরণগুলো একটু মনোরঞ্জক হতে পারে, যে পড়তে ভালো লাগে। এবং অপেশাদার ইতিহাসে ব্যক্তিগত অনুভূতি, আবেগ স্থান পায়, পেশাদার ইতিহাসে ব্যক্তিগত আবেগ অনুভূতি স্থান পায় না। আচ্ছা স্যার, শর্ট করে একেবারে বুঝিয়ে দিলেন পুরো বিষয়টা। তবে তোমাদের বলবো, যারা লাইভ অনুষ্ঠান মিস করেছো তাদের চিন্তা কিছু নেই, তারা সিটিভিএন এর ফেসবুক পেজে গেলে পরেই কিন্তু এই অনুষ্ঠানটি বারবার তোমরা সম্প্রচার দেখতেই পাবে। কোনো রকম কোনো চিন্তা নেই,
পরবর্তী সময় আবারও ইতিহাস, আবারও নানান বিষয় নিয়ে আমরা আসবো, তবে আপাতত আমাদের এখানেই শেষ করতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের জন্য, এত সুন্দর করে বোঝানোর জন্য। আর তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আবারও বলে দিচ্ছি, যারা এই লাইভ অনুষ্ঠান মিস করলে তাদের জন্য সিটিভিএনের ফেসবুক পেজ রয়েছে, তোমরা অনায়াসে গিয়ে সেখানে কিন্তু সম্প্রচার দেখতে পারো। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ, আজকের সময়ও একেবারেই শেষ, আমরা এখানেই শেষ করবো। আর যাওয়ার আগে একটা কথাই যেমনটা বলে যাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঘরবন্দি তবু বন্ধ নয় যোগাযোগ। শিক্ষক পৌঁছে যাবে পড়ুয়ার কাছে, প্রশ্নের উত্তর খুঁজে পাবে শিক্ষার্থী। লকডাউন জীবনে ঘরে বসেই শিক্ষা লাভ বিশেষজ্ঞ শিক্ষকদের কাছে। এডুকেশন অনলাইন আগামী সোমবার থেকে দেখুন প্রতিদিন সকাল 9:30 শুধুমাত্র সিটিভিএন একেডি প্লাসে। আজ নবান্নে কেন্দ্রীয় প্রতিনিধি দল বৈঠক করবেন মুখ্য সচিব রাজীব সিনহার সঙ্গে। বৈঠকে থাকবেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবে বিজেপি। দিলীপ ঘোষের নেতৃত্বে সাক্ষাৎ 4 সদস্য দলের। পৃথক পৃথক বৈঠক সৌমেন মিত্রের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এবং সুজন চক্রবর্তীর। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 7,000 পার, মোট আক্রান্ত 7,303। একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 427, 24 ঘন্টায় মৃত 11। করোনা আক্রান্তের নিরিখে প্রতিদিনের নতুন রেকর্ড ভারতের। এবার ইতালিকেও টপকে বিশ্বের 6ষ্ঠ স্থানে ভারত। আগে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন। নতুন করে আক্রান্ত 9,000।